হাবিবুল আউয়াল সাহেবকে একটা ধন্যবাদ দেওয়া উচিত আমার কাছে মনে হয়, কারণ বিগত ফ্যাসিস্ট রেজিমের উনি সম্ভবত একমাত্র সোফার ব্যক্তি যিনি ডিরেক্টলি এইভাবে স্বীকার করে নিয়েছেন একটা অপকর্ম। কারণ আজকে সরাসরি বলেই ফেলেছেন যে ওই ডামি ইলেকশন যেটা, ওটার উনি অংশ ছিলেন। তো এইভাবে স্পেসিফিকভাবে ওই রেজিমের কেউ কিন্তু এখন পর্যন্ত এইভাবে কোনো কথাবার্তা বলে নাই। আমি একদিনের কথা কোট করি, 7 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের খুব কলঙ্কিত একটা দিন। ঢাকায় থেকে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জায়গায় লোকসভা করে করে ঘুরে ঘুরে দেখেছিলাম ওই দিনে ঢাকার যে অবস্থা, সেই ডকুমেন্টেশনগুলো এখনো আমার কাছে আছে। এবং বিকেল বেলায় উনি একটা যখন ব্রিফ করলেন, ব্রিফ করতে গিয়ে উনি বলছিলেন দেশের সম্ভবত 25 থেকে 27 কিছু একটা উচ্চারণ করেছিলেন, যে ভোট কাস্ট হয়েছে 25 বা 27%, কিছু একটা পাশ থেকে আস্তে করে বলে দিলাই না এটা না, তারপর আবার একটু খেকুর দিয়ে তারপর বলে না 41%। এবং দেখা গেল হাসিনাও শেষ মুহূর্তে ওইটার থেকে সামান্য একটু বাড়িয়ে বললো। তার মানে ওই জায়গাতেই প্রুভ হয়ে গেছিল আসলে কি হতে পারতো। তো হাবিবুল আউয়াল সাহেব এই যে বললেন উনি আজকে মনে করছেন মৌলিক সংস্কার দরকার, তো আমি এই টাইপ মানুষকে সবসময় বলি যে দেখেন, বাংলাদেশটা ধ্বংস করে মূলত কারা? শিক্ষিত মানুষরা। একজন কৃষক সে যদি কাউকে ঠকাতে চায় অল্প কিছু ঠকাইতে পারে, ধরেন একজন পেশাজীবী মানুষ সে যদি কাউকে ঠকাইতে চায় অল্প কিছু করতে পারে, কিন্তু একজন শিক্ষিত মানুষ একটা কলমের খোঁচায় যে পরিমাণ ক্ষতি করতে পারে, এই ক্ষতিটা শত 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 আমজনতা করতে পারে না। সো হাবিবুল আউয়াল সাহেব কি জানতো না যে কোন টাইপ ইলেকশন হচ্ছে? উনি কি ইলেকশনের পরে পদত্যাগ করতে কোনো অভিপ্রায় দেখিয়েছিলেন? দেখেন নাই, বরং ওইটা উনি জাস্টিফাই করে গেছেন ক্রমাগত। এবং হাবিবুল আউয়াল সাহেব উনি বলছেন সংস্কারের আলাপ। আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে যে অবস্থা ছিল ওই অবস্থায় ফেয়ারনেস এক্সপেক্ট করাটা অনুচিত। সেটা করার জন্য আমি অতীতে কি গেছে সেটা আমরা যতই কাসুন্দি ঘাটি না কেন, আমার কিন্তু সামনের দিনে খুব বড় উপকার পাবো না। রাদার আমাদের ফোকাস করতে হবে ওই জায়গা থেকে আমরা কতদূর সামনে আগাতে পারলাম। এটাই যদি হয় তাহলে অবধারিতভাবে আবার অন্তর্বর্তীকালীন সরকারের সামনে প্রশ্ন আসবে যে আপনারা 11 মাস চলে আসলো, ইলেকশনের একটা টানেলে কিন্তু অলরেডি দেশ চলে গেছে, যদিও অঘোষিতভাবে। আজকে সন্ধ্যায় যখন 1-to-1 মিটিং করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং চিফ ইলেকশন কমিশনার, নিশ্চয়ই এটা কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ ঘটনা। দেখা যাবে এই জায়গা থেকে ইলেকশন টানেলে আরো হয়তো বা পরিপূর্ণভাবে বাংলাদেশ চলে যাবে। কিন্তু তার আগে যে সংস্কারগুলো হওয়ার দরকার ছিল, আমি ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড না। ইলেকশন করার জন্য দেখেন কোন জিনিসগুলো দরকার হয়। অবশ্যই ইলেকশন কমিশন সবচেয়ে সিগনিফিক্যান্ট রোল প্লে করে। অ্যাপার্ট ফ্রম দিস থিং, ফিল্ড প্রশাসন যেটা আছে তাদের কি সংস্কার হলো, এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের কি ধরনের সংস্কার হলো, এটা যদি হিসাব করা হয় এই বিগত 3টা ইলেকশনের যে কারচুপি হলো সেটা তদন্ত করার জন্য আজকে এই যে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা একটা কমিটি গঠন করলো তদন্ত করার জন্য। 11 মাস পরে তার মনে হইলো এটা তদন্ত করাটা জরুরি। 11 মাসে কিন্তু মনে হয় নাই। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো 2 জনকে গ্রেপ্তার করার কথা বলা হচ্ছে। এই জায়গায় আরো একটা ব্যাপার আছে। আমি গতকালই একটা ভিডিও আপলোড করেছি, এবিএম খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার যদি প্রধান কুশীলব হয় শেখ হাসিনা, 2 নম্বর ব্যক্তি হবে এবিএম খায়রুল হক। কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করা হইল, সংক্ষিপ্ত রায় উনি দিয়ে গিয়েছিলেন 10 মে 2011 সাল। উনি বলে গেলেন যে ওই রায়ের যেটা ইটা ছিল যে পরবর্তী 2টা ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের হাতেই হওয়া উচিত। উনি অবসরে চলে গেলেন এই রায়টা দেওয়ার 7 দিন পরে, এবং অবসরে যাওয়ার পরে 16 মাস পরে পূর্ণাঙ্গ রায় দিয়েছিলেন। 16 মাস পরে যে রায়টা আসলো সেই জায়গায় দেখা গেল পরপর যে 2টা ইলেকশন করার কথা ছিল সেটা নাই। এটা পুরো জাতির সাথে স্পষ্টত একটা জালিয়াতি। এবং এই জালিয়াতি করার ফলস্বরূপ উনি যে পুরস্কারটা পেয়েছিলেন, উনি ল কমিশনের চেয়ারম্যান অবস্থায় ছিলেন এই যে আগস্ট মাসের পর পর্যন্ত। এই যে পুরো ব্যাপারটা মেকানিজম যেটা ঘটলো তার জন্য উনার কি বিচার হয়েছে? আমি গতকাল এটা আক্ষেপ প্রকাশ করছিলাম যে সরকার তো উনাকেও ধরার প্রয়োজন অনুভব করলো না, উনাকেও দায়বদ্ধতার ভেতরে নিয়ে আসার চেষ্টা করলো না। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি একজন মানুষকে, বাংলাদেশের ইতিহাসে আজ অবধি একজন মানুষ যদি খুবই এফোর্ট দিয়ে অন্তর্বর্তীকালীন টাইম, মানে যেটা কেয়ারটেকার টাইম হয় আর কি, পালন করে, তার নাম হলো বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। ওই যে এরশাদ পতনের পরে উনি 3 মাসে এসে প্রশাসনে যে ধরনের সংস্কার করেছিলেন সেই সংস্কার 11 মাসে আজ অবধি হয় নাই। কিন্তু উনি আসার পরে কি করেছিলেন? ফিল্ড প্রশাসনে ব্যাপক রদবদল করেছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী যারা মূলত ইলেকশনের টাইমে খুব সিগনিফিক্যান্ট রোল প্লে করে তাদেরকেও ডিরেকশন দিয়ে খুব ভালো রকম ভাবে সেট করতে পেরেছিলেন। এই জন্য বাংলাদেশের সোফার যদি ফেয়ারেস্ট ইলেকশন বলা হয় সেটা দেখবেন ওই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সময়।